আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সকলে অনেক বেশি ভালো আছো। আজকে তোমাদের ক্লাস 8-এর অর্থাৎ তোমাদের অষ্টম শ্রেণীতে আছো, তোমাদের বিজ্ঞান বইয়ের দ্বিতীয় অধ্যায় জীবের বৃদ্ধি ও বংশগতি এই অধ্যায় নিয়ে আলোচনা করব। তো দেখো যে জীবের বৃদ্ধি এবং বংশগতি এই অধ্যায়টা মূলত কীভাবে আলোচনা করা হয়েছে। অধ্যায়টা যথেষ্ট ছোট একটা অধ্যায়, এর আগের অধ্যায়ের মতো অত বেশি বড় না, কিন্তু এই অধ্যায় অনেক বেশি গুরুত্বপূর্ণ, অর্থাৎ এখান থেকে প্রতি বছর সৃজনশীল প্রশ্ন দিয়ে থাকে। আর জীবের বৃদ্ধি এবং বংশগতি অধ্যায় মূলত মাইটোসিস বিভাজন, অ্যামাইটোসিস বিভাজন এবং মিওসিস বিভাজন, এই তিনটা বিভাজনকে মূলত সংক্ষিপ্তভাবে আলোচনা করা হয়েছে। তো এই অধ্যায়টা যেহেতু অনেক বেশি গুরুত্বপূর্ণ, ছোট হলো, এটাকে স্কিপ করার কোনো বিষয় নেই, এটা ভালোভাবে পড়াশোনা করতে হবে এই অধ্যায়ের উপর। তো দেখি এই অধ্যায়টা একটু শুরু করা যাক। তো দেখো, প্রতিটি জীবদেহ কোষ দ্বারা গঠিত। এটা তো আমরা জানি যে প্রত্যেকটা জীবদেহ কোষ দ্বারা গঠিত। এ পর্যন্ত আমরা যত বিজ্ঞান ক্লাসে পড়াশোনা করে আসছি, এই কোষ বিষয়ে অতিরিক্ত বেশি পরিমাণে আলোচনা করা হয়েছে যে এই যে প্রত্যেকটা জীবদেহ কোষ দ্বারা গঠিত, এই বিষয়টা আমরা এর আগেও জেনে এসেছি। তো এরপর দেখো যে এককোষী জীবগুলো কোষ বিভাজনের দ্বারা একটি থেকে দুটি, দুটি থেকে চারটি কোষে বিভক্ত হয় এবং এভাবে বংশ বৃদ্ধি করে। তো বহুকোষী জীবদেহের দেহকোষের সংখ্যা বৃদ্ধি হয়, জীবদেহের সামগ্রিক বৃদ্ধি ঘটে। এবার দেখো যে ডিম্বাণু নিষিক্ত হওয়ার পর বহুকোষী জীবের জীবন শুরু হয়। এটা তো আমরা জানি যে বহুকোষী জীবের জীবন শুরু হয় হচ্ছে ডিম্বাণু যখন নিষিক্ত হবে তখন। এবার দেখো যে নিষিক্ত ডিম্বাণু অর্থাৎ হচ্ছে যে এককোষী জাইগোটে ক্রমাগত বিভাজন হয়ে সৃষ্টি হয় লক্ষ লক্ষ কোষ দিয়ে বিশাল এই যে দেহ। তো এটাই হচ্ছে মূলত এককোষী জীবের ক্ষেত্রে এক ধরনের হয়, বহুকোষী জীবের ক্ষেত্রে এক ধরনের হয়। তো এককোষী জীবের যে দেহ বিভাজন এটা হয় সাধারণত অ্যামাইটোসিস প্রক্রিয়ায়, আর হচ্ছে বহুকোষী জীবের দেহ বিভাজন হয়েছে মাইটোসিস প্রক্রিয়ায়। কিন্তু মাইটোসিস প্রক্রিয়া শুরু হওয়ার আগে বহুকোষী জীবদেহ বা উন্নত শ্রেণীর জীবদেহে কিন্তু মিয়োসিস প্রক্রিয়া সংঘটিত হয়। এটাও একটা গুরুত্বপূর্ণ। প্রথমে দেখো যে কোষ বিভাজনের কিছু প্রকারভেদ দেওয়া হয়েছে। এখন কোষ বিভাজনকে প্রধানত তিনটে ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে অ্যামাইটোসিস, 2 নম্বর হলো মাইটোসিস এবং 3 নম্বর হচ্ছে মিয়োসিস। এবার দেখো অ্যামাইটোসিস কোষ বিভাজনটা আসলে কি। ওই যে বলছিলাম যে অ্যামাইটোসিস কোষ বিভাজন হচ্ছে এককোষী জীবে সাধারণত হয়ে থাকে। তো অ্যামাইটোসিস কোষ বিভাজন হলো, দেখো যে এ ধরনের কোষ বিভাজন সাধারণত ব্যাকটেরিয়া, ইস্ট, ছত্রাক, অ্যামিবা ইত্যাদি ধরনের যেগুলো এককোষী জীব আছে না, ওই এককোষী জীবে সাধারণতভাবে এগুলো ঘটে থাকে অ্যামাইটোসিস কোষ বিভাজন। তো এককোষী জীবগুলো অ্যামাইটোসিস প্রক্রিয়ায় বিভক্ত হয়ে বংশবৃদ্ধি করে। এ ধরনের কোষ বিভাজনে নিউক্লিয়াসটি ডাম্বেল আকৃতি ধারণ করে। তো ডাম্বেল আকৃতি কীরকম, এই যে ডাম্বেল আকৃতি মানে মাঝখানে এক ধরনের খাস সৃষ্টি হবে আর দুপাশে হচ্ছে যে গোলাকার, এটাকে বলা হয় ডাম্বেল আকৃতি। এরপরে কি হবে, এই মাঝখানে যে খাসটা আছে এটা ধীরে ধীরে ক্রমশ ভিতরের দিকে ঢুকতে থাকবে। এই ধীরে ধীরে যখন এই দুইটা খাস ভেতরের দিকে এক জায়গায় যে মিলিত হবে তখন দুইটা আলাদা আলাদা অপত্য কোষ তৈরি হবে। এবং যখন এই যে দেহের বিভাজন করছে মাঝখানে কিন্তু নিউক্লিয়াসটাও একটা থেকে দুই ভাগে বিভক্ত হয়েছে। দেখো দুই প্রান্তে নিউক্লিয়াস চলে গেছে, তার মানে এক্ষেত্রে দুইটা নিউক্লিয়াস তৈরি হবে। তো এটাই হচ্ছে তোমার একটা নিউক্লিয়াস, এটা দুইটা নিউক্লিয়াসে পরিণত হলো, একটা জীবদেহ মাঝ বরাবর খাস সৃষ্টির মাধ্যমে দুইটা জীবদেহে পরিণত হলো। এটাই মূলত তোমাদের অ্যামাইটোসিস কোষ বিভাজন। এখানে ভালোভাবে তোমরা যদি একটু রিডিং করে দেখো আশা করি বুঝতে পারবে। এটা খুব একটা কঠিন না, এটা সাধারণতভাবে নিম্ন শ্রেণীর উদ্ভিদ, এই যে উদাহরণ দেওয়া হয়েছে উপরে বলেই দিলাম যে ব্যাকটেরিয়া, ইস্ট, তারপর হচ্ছে যে অ্যামিবা ইত্যাদি কোষে কিন্তু এই ধরনের এককোষী কোষ বিভাজন হয়ে থাকে। তো এরপর দেখো মাইটোসিস, যেটা এই অধ্যায়ের একদম বিস্তর পড়াশোনা বা গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে মাইটোসিস কোষ বিভাজন। মাইটোসিস কোষ বিভাজনের একটু সংজ্ঞা পড়ে নিই। উন্নত শ্রেণীর প্রাণীর ও উদ্ভিদের দেহকোষ মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়। এই প্রক্রিয়ায় মাতৃকোষের নিউক্লিয়াসটি একবার বিভাজিত হয়, সম আকৃতির সমগুণ সম্পন্ন সমসংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট দুটি অপত্য কোষের সৃষ্টি হয়। অর্থাৎ যে মাতৃকোষের নিউক্লিয়াস আছে না, এটা কিন্তু একবার বিভাজিত হয় হয়ে সম আকৃতির সমগুণ সম্পন্ন ক্রোমোজোম বিশিষ্ট দুইটা অপত্য কোষের সৃষ্টি করে। তার মানে একটা কোষ বিভাজিত হয়ে কি দুইটা কোষের সৃষ্টি করছে না, তার মানে এটা কিন্তু নিউক্লিয়াস প্রথমত একবার বিভাজিত হয়েছে, হয়ে কি করছে যে সম আকৃতির সমগুণ সম্পন্ন সমসংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট, মানে ক্রোমোজোম সংখ্যা কিন্তু একই থাকবে, দুটি অপত্য কোষ সৃষ্টি করে। এবার দেখো যে মাইটোসিস কোষ বিভাজনের ফলে প্রাণী এবং উদ্ভিদের দৈর্ঘ্য এবং প্রস্থে বৃদ্ধি পায়। তার মানে আমরা আমাদের হচ্ছে যে দেহের যে বৃদ্ধি ঘটে, একটা মানুষ যে ছোট থেকে একদম বড় হয় তাদের দেহের বৃদ্ধি ঘটে, তারা ধীরে ধীরে লম্বা হয়, তারপর হচ্ছে যে তাদের দৈহিক বৃদ্ধি ঘটে, বিভিন্ন অঙ্গাণু বৃদ্ধি ঘটে, এগুলো হচ্ছে মূলত কোষের বিভাজন। তো এগুলো কিন্তু নিয়ন্ত্রণ করে মাইটোসিস কোষ বিভাজন। এবার দেখো মিয়োসিস কোষ বিভাজন কি, এখানে কিন্তু সংক্ষিপ্ত পরিসরে প্রথমত আলোচনা করছে, পরবর্তীতে বিস্তর আলোচনাটা আছে। দেখো মিয়োসিস হচ্ছে জনন কোষ উৎপন্ন হওয়ার সময় মিয়োসিস কোষ বিভাজন ঘটে। তো এই ধরনের কোষ বিভাজনে মাতৃকোষের নিউক্লিয়াসটি পরপর দুবার বিভাজিত হয়। একটু আগে দেখলাম যে মাইটোসিস কোষ বিভাজনে নিউক্লিয়াসটি পরপর একবার বিভাজিত হয়েছে, আর নিউক্লিয়াস কি করছে মিয়োসিসের ক্ষেত্রে পরপর দুবার বিভাজিত হয়ে ক্রোমোজোমের বিভাজন ঘটে মাত্র একবার। তাহলে এখানে ক্রোমোজোমের বিভাজন একবার ঘটছে আর নিউক্লিয়াসের বিভাজন ঘটছে কয়বার, দুইবার। তাহলে এটা পরীক্ষায় আসে যে মিয়োসিস কোষ বিভাজনে নিউক্লিয়াস কয়বার বিভাজিত হয়, সেটা হচ্ছে দুইবার, ক্রোমোজোম কয়বার বিভাজিত হয়, সেটা হচ্ছে একবার। এবার দেখো অপত্য কোষে ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের যে ক্রোমোজোম সংখ্যা আছে না, ওইটার অর্ধেক হয়ে যায়। মানে অপত্য কোষে ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার অর্ধেক হয়ে যায়। তো এই বিভাজনে ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হ্রাস পায় বলে এই ধরনের যে বিভাজনকে হ্রাসমূলক বিভাজন বলা হয়। তার মানে মিয়োসিস কোষ বিভাজনের আরেক নাম হলো হ্রাসমূলক বিভাজন। জনন মাতৃকোষ থেকে পুং ও স্ত্রী গ্যামেট যে উৎপন্ন হওয়ার যে সময় এ ধরনের কোষ বিভাজন তৈরি হয়।
তো এটাই হচ্ছে মূলত মিয়োসিস কোষ বিভাজন। আশা করি বুঝতে পেরেছো। এবার দেখো মাইটোসিস কোষ বিভাজনে কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আছে। এই বৈশিষ্ট্যগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ এই বৈশিষ্ট্য থেকে দেখবে যে তোমাদের পরীক্ষায় অটোমেটিক প্রশ্ন চলে এসেছে। দেখো প্রথমত যে মাইটোসিস কোষ বিভাজনে দেহকোষের এক ধরনের বিভাজন পদ্ধতি। একটু আগে তো দেখলাম মাইটোসিস কোষ বিভাজন দেহকোষের এক ধরনের বিভাজন পদ্ধতি। তো এই প্রক্রিয়ায় কি হয়, মাইটোসিসের নিউক্লিয়াসটা একবার মাত্র বিভাজিত হয়, আর মাতৃকোষে মাতৃকোষটি বিভাজিত হয় সমগুণ সম্পন্ন দুইটা অপত্য কোষের তৈরি করে। এবার দেখো যে এই ধরনের বিভাজনে মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা এবং অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা সমান থাকে। তার মানে এই যে মাইটোসিস কোষ বিভাজন না, এটাকে বলা হয় সমীকরণিক কোষ বিভাজন। কেন সমীকরণিক কোষ বিভাজন বলা হয়? কারণ এই ধরনের বিভাজনে মাতৃকোষের যে ক্রোমোজোম সংখ্যাটা এবং অপত্য কোষ মানে মাতৃকোষ বিভাজিত হয়ে যে দুইটা অপত্য কোষ সৃষ্টি করেছে, এই দুইটা অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা সমান থাকবে। এই জন্যই এই ধরনের কোষ বিভাজনকে তোমার বলা হয় হচ্ছে যে সমীকরণিক বিভাজন। এটাই বলেছে যে মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা এবং অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা সমান থাকবে, তাই এটা সমীকরণিক কোষ বিভাজন বলা হয়, ইকুয়েশনাল। এরপর দেখো যে এই ধরনের বিভাজনে প্রতিটি ক্রোমোজোম লম্বালম্বিভাবে দুভাগে বিভক্ত হয়, ফলে সৃষ্ট নতুন কোষ দুটিতে ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা সমান হয়ে থাকে, তাই মাইটোসিসকে বলা হয় ইকুয়েশনাল বা সমীকরণিক বিভাজন। এরপর দেখো মাইটোসিস সাধারণতভাবে কোথায় হয়? তো মাইটোসিস কোষ বিভাজন প্রকৃত নিউক্লিয়াসযুক্ত জীবের দেহকোষে ঘটে। উদ্ভিদে বর্ধনশীল অংশের ভাজক টিস্যু যেমন কাণ্ড, মূলের অগ্রভাগ, ভ্রূণমুকুল ও ভ্রূণমূল, বর্ধনশীল পাতা, মুকুল ইত্যাদিতে এই ধরনের কোষ বিভাজন দেখা যায়। প্রাণীদেহের দেহকোষ ভ্রূণের পরিবর্ধনের সময় নিম্ন শ্রেণীর প্রাণীর ও উদ্ভিদের অযৌনজননের সময়। তার মানে দেখো এখানে কিন্তু বলেই দিছে যে কোথায় আসলে এই ধরনের কোষ বিভাজন ঘটে। বলে দিছে কি যে প্রাণীদেহের দেহকোষ ভ্রূণের পরিবর্ধনের সময় নিম্ন শ্রেণীর প্রাণীর ও উদ্ভিদের অযৌনজননের সময় এই ধরনের কোষ বিভাজন ঘটে। এটা কিন্তু মুখস্থ রাখবে, এখানে বহুপদী নৈপদ থেকে এই প্রশ্নটা দিয়ে দিতে পারে। এবার দেখো যে মাইটোসিস কোষ বিভাজন পদ্ধতি, তার আগে একটা গুরুত্বপূর্ণ তোমাদের স্টেপ দিয়ে দিছে, এটা একটু দেখে নাও। এখান থেকে অনেক সময় প্রশ্ন দিতে পারে যে কোন কোন জায়গায় মাইটোসিস কোষ বিভাজন ঘটে না। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এটা তোমাদের উঁচু ক্লাসেও কিন্তু এই জায়গা থেকে প্রশ্ন করে। সেটা হচ্ছে প্রাণীর স্নায়ু টিস্যু স্নায়ুকোষ, স্তন্যপায়ী প্রাণীর পরিণত লোহিত রক্তকণিকা। স্তন্যপায়ী প্রাণী মানে আমরা যারা আছি মানুষ, তারপর হচ্ছে যে অন্যান্য যেগুলো স্তন্যপায়ী প্রাণী আছে ওদের ক্ষেত্রে কি হয় যে লোহিত রক্তকণিকা মানে রক্তের যে লোহিত রক্তকণিকা আছে ওইটাতে হচ্ছে যে এই মাইটোসিস কোষ বিভাজন ঘটে না। এরপর আছে হচ্ছে অনুচক্রিকা এবং উদ্ভিদের স্থায়ী টিস্যুর কোষে এই ধরনের বিভাজন ঘটে না। তো এগুলো ভালো করে দেখে নেবে। তো এরপর চলে যায় যে আমাদের যে মাইটোসিস কোষ বিভাজন পদ্ধতি, এটাতে একটু চলে যায়। দেখো মাইটোসিস কোষ বিভাজন পদ্ধতিটা কি? এটা হচ্ছে মাইটোসিস বিভাজনটি দুইটি পর্যায়ে সম্পন্ন হয়। মাইটোসিস কোষ বিভাজনটি কয়টি পর্যায়ে সম্পন্ন হয়? দুইটি পর্যায়ে। প্রথম পর্যায়টি নিউক্লিয়াসের বিভাজন এবং দ্বিতীয় পর্যায়টি হলো সাইটোপ্লাজমের বিভাজন। তাহলে এখন নিউক্লিয়াসের যে বিভাজনটা আছে, নিউক্লিয়াসের যে বিভাজনটা আছে এটাকে আমরা কি বলবো? নিউক্লিয়াসের বিভাজনকে বলা হয় হচ্ছে ক্যারিওকাইনেসিস, এবং সাইটোপ্লাজমের যে বিভাজনটা আছে ওইটাকে বলা হয় হচ্ছে সাইটোকাইনেসিস। তার মানে সাইটোপ্লাজমের বিভাজনটা কি? সাইটোকাইনেসিস। এবং নিউক্লিয়াসের যে বিভাজনটা ওইটাকে বলা হয় ক্যারিওকাইনেসিস। এখানে প্রশ্ন আসতে পারে যে ক্যারিওকাইনেসিস বলতে কি বোঝো? তো নিউক্লিয়াসের বিভাজনকে ক্যারিওকাইনেসিস বলে। মাইটোসিস কোষ বিভাজনে নিউক্লিয়াসের বিভাজনকে ক্যারিওকাইনেসিস বলে, এবং মাইটোসিস কোষ বিভাজনে সাইটোপ্লাজমের যে বিভাজন আছে ওইটাকে বলা হয় কি? সাইটোকাইনেসিস। তো এরপর দেখো প্রথমে ক্যারিওকাইনেসিস অর্থাৎ নিউক্লিয়াসের বিভাজন হয়। প্রথমে কার বিভাজন হয়? ক্যারিওকাইনেসিস অর্থাৎ নিউক্লিয়াসের বিভাজন হয়, এবং পরবর্তীতে সাইটোকাইনেসিস অর্থাৎ সাইটোপ্লাজমের বিভাজন হয়। তবে ক্যারিওকাইনেসিস ও সাইটোকাইনেসিস শুরু হওয়ার আগে নিউক্লিয়াসে কিছু প্রস্তুতিমূলক কাজ করতে হয়। এই যে প্রস্তুতিমূলক কাজ এটাকে বলা হয় ইন্টারফেস। তার মানে নিউক্লিয়াসের এই যে নিউক্লিয়াস বিভাজন হওয়ার পূর্বে কিছু প্রস্তুতিমূলক কাজ করতে হয় কোষের। তো এটাকে বলা হয় কি? ইন্টারফেস দশা অর্থাৎ প্রস্তুতিমূলক পর্যায়। তো এরপর দেখো ক্যারিওকাইনেসিসটা কি? ক্যারিওকাইনেসিস একটু আগে বললাম যে তোমাদের নিউক্লিয়াসের যে বিভাজন এটাকে বলা হয় ক্যারিওকাইনেসিস। ক্যারিওকাইনেসিস হচ্ছে 5টা দশা বা 5টা স্টেপ বা 5টা ধাপ দ্বারা কিন্তু এটা পরিচালিত হয়। এখন দেখো 5টা ধাপ কি কি, এই যে এখানে আমি মার্ক করে দিচ্ছি, সুন্দরভাবে 5টা ধাপ মুখস্থ করবে, কেননা এই 5টা ধাপ থেকে কিন্তু এই অধ্যায়ে তোমার গুরুত্বপূর্ণ যে প্রশ্ন ওইটা আসবে। দেখো প্রথমত কি আছে? প্রোফেস, প্রোমেটাফেস, মেটাফেস, অ্যানাফেস এবং হচ্ছে টেলোফেস। এই যে 5টা ধাপ এগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং এগুলো ভালোভাবে মুখস্থ করতে হবে, কারণ এই 5টা ধাপ থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন দিয়ে থাকবে। এই 5টা ধাপ কি কি দেখো ভালো করে খেয়াল করো। প্রথমত আছে হচ্ছে প্রোফেস, এরপর আছে হচ্ছে প্রোমেটাফেস, এরপর আছে হচ্ছে মেটাফেজ, তারপর আছে হচ্ছে অ্যানোফেজ এবং সর্বশেষ আছে হচ্ছে টেলোফেজ। এই 5টা ধাপে তোমার ক্যারিওকাইনেসিস যে কোষ বিভাজনটা আছে ওইটা শেষ হবে, এবং তারপর শুরু হবে সাইটোকাইনেসিস অর্থাৎ সাইটোপ্লাজমের বিভাজন। তো দেখো প্রথম যে ধাপটা আছে একদম প্রথম, সেটা একটু আলোচনা করি। সেটা হচ্ছে প্রোফেজ ধাপ। প্রোফেজ ধাপটা কি? সেটা হচ্ছে তোমার প্রোফেজ ধাপ হচ্ছে এটি মাইটোসিস কোষ বিভাজনের সবচেয়ে দীর্ঘস্থায়ী ধাপ। এই বৈশিষ্ট্যগুলো বা যেগুলোতে মার্ক করছে এগুলো কিন্তু অবশ্যই তোমাদের মুখস্থ রাখতে হবে, কেননা পরীক্ষায় দিয়ে দিবে যে প্রোফেজ ধাপের বৈশিষ্ট্য উল্লেখ করো চিত্রসহ, তখন এটা তোমাকে লিখতে হবে। তো এই ধাপে নিম্নলিখিত ঘটনাগুলো ঘটে। দেখো কিভাবে একটা প্রোফেজ ধাপ শেষ হচ্ছে। প্রথমে এখানে কিছু অংশ দেখানো হয়েছে চিত্রে, এগুলো তোমরা একটু ভালো করে দেখে নাও। আমরা যদি বৈশিষ্ট্যগুলো না পড়ি তাহলে কিন্তু অ্যান্সার করতে পারবো না। এই যে এই দুইটা হচ্ছে বৈশিষ্ট্য, এই দুইটা বৈশিষ্ট্য অবশ্যই তোমাদের মুখস্থ করতে হবে। মুখস্থ করা ছাড়া এখানে আর কোনো কাজ নেই। অবশ্যই তোমাদের কি এই দুইটা বৈশিষ্ট্য ভালোভাবে মুখস্থ করতে হবে, এছাড়া আর কাজ এখানে নাই। তো প্রথমত দেখো এখানে কি আছে যে কোষের নিউক্লিয়াসের কি হয়?
কোষের নিউক্লিয়াস যেটা আছে ওইটা কিন্তু আকারে বড় হয়। হ্যাঁ, প্রথমত হলো কোষের নিউক্লিয়াস যেটা আছে ওইটা আকারে বড় হবে, এটা হচ্ছে প্রথম স্টেপ, যে কোষের নিউক্লিয়াস আকারে বড় হবে। এবং 2 নম্বর হচ্ছে নিউক্লিয়াসের জালিকা ভেঙে কতগুলো নির্দিষ্ট সংখ্যক আঁকাবাঁকা সুতার মতো অংশের সৃষ্টি হয়, এগুলোকে ক্রোমোজোম বলে। পরপর প্রতিটি ক্রোমোজোম লম্বালম্বিভাবে বিভক্ত হয়ে 2টি ক্রোমাটিড গঠন করে, এগুলো সেন্ট্রোমিয়ার নামে একটি বিন্দুতে কি থাকে, যুক্ত থাকে। এটা গুরুত্বপূর্ণ বিষয় না, যে একটা সেন্ট্রোমিয়ার নামে একটা বিন্দুতে এটা যুক্ত আছে, তো এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো এরপর দেখো পার্ট 3 যেটা আছে ওইটা হচ্ছে প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানোফেজ এবং কি টেলোফেজ। এই যে ধাপগুলো আছে এগুলো কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ, এখান থেকে কিন্তু প্রশ্ন বেশি আসে। প্রোফেজ ধাপটা একদম প্রস্তুতিমূলক পর্যায়ের পরবর্তী ধাপ, শুরুর ধাপ, এই জন্য এখান থেকে প্রশ্ন কম আসে। কিন্তু প্রোমেটাফেজ, তারপর হচ্ছে মেটাফেজ, অ্যানাফেজ এবং টেলোফেজ, এগুলো থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন অত্যাধিক হারে আসে। হ্যাঁ, এটার থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন অনেক বেশি এসে থাকে, এটা কিন্তু একটু খেয়াল রাখবে। তো এবার দেখো যে নিউক্লিয়ার পর্দা ও নিউক্লিয়াস প্রায় বিলুপ্ত হয়ে কি, এটা নিউক্লিয়ার পর্দা এবং নিউক্লিয়াস প্রায় বিলুপ্ত হয়ে যায়। এবার দেখো কোষের উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত বিস্তৃত কতগুলো তন্তুর আবির্ভাব ঘটে, এগুলো কি মাকুর আকৃতি ধারণ করে। মাকুর আকৃতি মানে এই যে এরকম ধীরে ধীরে এই যে এরকম আকৃতি ধারণ করে, এটাকে বলা হয় মাকুর তন্তু। হ্যাঁ, মাকু আকৃতি ধারণ করা, এই যেভাবে মানে দুইটা শীর্ষভাগ থাকবে একদম সরু আর মাঝখানের ভাগটা থাকবে হচ্ছে পুরু, এটাকে বলা হয় হচ্ছে মাকুর অংশ। এরপর দেখো যে এগুলোকে কি বলা হয়, স্পিন্ডল যন্ত্র বলে। এখন স্পিন্ডল যন্ত্র কোনগুলো, এই যে এখানে দেখতে পাচ্ছ না চিত্রে, এখানে কিন্তু চিত্রে দেখানোই হয়েছে স্পিন্ডল যন্ত্র আসলে কি। এই যে চিত্রে যে অঙ্গাণুগুলো দেখানো হয়েছে, এই যে এরকম টান আছে, এগুলো এক একটা কিন্তু স্পিন্ডল যন্ত্র। হ্যাঁ, এগুলো এক একটা স্পিন্ডল যন্ত্র, তো এগুলো মাথায় রাখতে হবে। এরপর দেখো স্পিন্ডল যন্ত্রের যে মধ্যভাগ আছে এটাকে বলা হয় হচ্ছে বিষুবীয় অঞ্চল, এটা পরীক্ষা আসে। বিষুবীয় অঞ্চল কাকে বলা হয়, স্পিন্ডল যন্ত্রের মধ্যভাগ। এবার প্রাণীকোষের সেন্ট্রিওল দুটি চারিদিক থেকে বিচ্ছুরিত রশ্মির মতো অ্যাস্টার রশ্মির আবির্ভাব করে। অ্যাস্টার রশ্মি কোনটা, এই যে দুই পাশ থেকে, হ্যাঁ এই যে দুই পাশ থেকে আবির্ভূত হলে এইগুলোকে বলা হচ্ছে যে অ্যাস্টার রশ্মি। এটা কিন্তু শুধুমাত্র কি প্রাণী কোষে বলছে, এটা কিন্তু উদ্ভিদ কোষে না, মানে উদ্ভিদ কোষে থাকবে না, এটা শুধুমাত্র প্রাণী কোষে থাকবে। এই যে বলেই দিয়েছে প্রাণী কোষের সেন্ট্রিওল দুইটি চারিদিক থেকে বিচ্ছুরিত রশ্মির মতো অ্যাস্টার রশ্মির আবির্ভাব ঘটে এবং কোষের দুই বিপরীত মেরুতে পৌঁছাতে স্পিন্ডল তন্তু গঠন করে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, খেয়াল রাখতে হবে। এবার হচ্ছে তন্তুগুলো পরস্পর যুক্ত হয়ে স্পিন্ডল যন্ত্র গঠন করে, এই যে এগুলো হচ্ছে স্পিন্ডল যন্ত্র যেটা দেখালাম একটু আগে। তো এবার দেখো স্পিন্ডল যন্ত্রের প্রত্যেকটি তন্তুকে স্পিন্ডল তন্তু বলা হয়। এক একটা তন্তু বা এক একটা ফাইবার যেটা আছে এগুলোকে এক একটা তন্তু বলা হয়। তো এদের থেকে যে তন্তুগুলো ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারে যুক্ত হয় তাদেরকে কি বলা হয়, ট্রাকশন ফাইবার বা আকর্ষণ তন্তু বলা হয়। খুবই ভালোভাবে খেয়াল করো, ট্রাকশন তন্তু বা আবির্ভূত। এখন চিত্রটা কিভাবে তোমরা অঙ্কন করবে একটু ভালো করে খেয়াল করো, এখানে যেইভাবে দেওয়া হয়েছে ঠিক সেইভাবে, এখানে কোনো চেঞ্জ হবে না। হ্যাঁ, যেভাবে দিছে সুন্দরভাবে এইভাবে প্রোমেটাফেজে চিত্র অঙ্কন করবে। এখন পরীক্ষায় কি দুইটাই দিব না, অবশ্যই দুইটা দেওয়ার দরকার নেই। যদি পরীক্ষায় উল্লেখ করে বলে যে প্রাণী কোষের তোমার হচ্ছে প্রোমেটাফেসের চিত্র অঙ্কন করো, তাহলে প্রাণী কোষেরই তোমার উল্লেখ করতে হবে। যদি বলে না প্রাণী কোষে না, তোমাকে উল্লেখ করতে হবে হচ্ছে যে উদ্ভিদ কোষে, তাহলে কি তোমাকে উদ্ভিদ কোষটাই দেখাতে হবে, তখন আর প্রাণী কোষটা দেখানোর দরকার নেই। তখন তুমি কি করবে, সুন্দর মতো এই যে চারিপাশে যে কোষ প্রাচীর এভাবে আঁকাবে। হ্যাঁ, তার কিন্তু প্রাণী কোষের ক্ষেত্রে কিন্তু কোষ প্রাচীর আঁকার দরকার নেই, শুধু গোল করলেই হয়ে যাবে। তার মানে প্রাণী কোষটা একটু সহজ আছে। মাঝখানে এই যে স্পিন্ডল যন্ত্র এইভাবে মাকুতন্ত্র এইভাবে অঙ্কন করতে হবে। হ্যাঁ, এরপর কি মাঝখানে এই যে অংশগুলো দেখছো না, এইগুলো হচ্ছে সুতাকার, এগুলো হচ্ছে একটা ক্রোমোজোম, তো এগুলো অঙ্কন করতে হবে। ক্রোমোজোম মাঝখানে যে অংশ দ্বারা যুক্ত থাকে ওইটাকে বলা হয় হচ্ছে যে সেন্ট্রোমিয়ার। তো এইগুলা ভালো করে কিন্তু উল্লেখ করে দিতে হবে এবং তারপরে কি করবে, একটা একটা করে টান দিয়ে কোনটার কি তুমি দেখাইছো সেটা সুন্দরভাবে উল্লেখ করে দেবে। যেমন প্রথম এটা হচ্ছে মেরু অঞ্চল, এটা হচ্ছে তোমার হচ্ছে স্পিন্ডল যন্ত্র, এটা হলো ক্রোমোজোম, এটা হচ্ছে লুপ্তপ্রায় নিউক্লিয়াস যেটা লুপ্ত হয়ে গেছে। এরপর হচ্ছে লুপ্তপ্রায় নিউক্লিয়ার পর্দা, মানে নিউক্লিয়ার পর্দা এবং নিউক্লিয়াস দুইটাই কিন্তু লুপ্ত বা বিলুপ্ত হয়ে যায় বা হারিয়ে যায়। পরবর্তীতে আবার টেলোফেজ দশায় ওগুলো ফিরে আসে, ওগুলো পরবর্তীতে আমরা আলোচনা করছি। এবার দেখো আশা করি বুঝতে পেরেছো। তো মেটাফেজ পর্যায়ে একটা আলোচনা করা যাক। মেটাফেজ পর্যায়টা কিরকম, প্রথমত দেখো ক্রোমোজোমগুলো স্পিন্ডল যন্ত্রের বিষুবীয় অঞ্চলে আসে। বিষুবীয় অঞ্চল মানে কি, এই যে বলেছিলাম না মাঝ বরাবর একদম বিষুবীয় অঞ্চল এটাতে আসে এবং সেন্ট্রোমিয়ারের সাথে তন্তু দিয়ে আটকে থাকে। 2 নম্বর দেখো এটা কি, যে এ ধাপে ক্রোমোজোমগুলো সবচেয়ে মোটা এবং খাটো দেখায়। হ্যাঁ, ক্রোমোজোমগুলো কি মোটা এবং খাটো দেখাচ্ছে না, এই যে দেখতে পাচ্ছ না ক্রোমোজোমের আকৃতি একটু খাটো মোটা। এর আগের যে ধাপগুলো দেখো এখানে কিন্তু ক্রোমোজোমগুলো মানে খাটো এবং মোটা ছিল না, এটা কিন্তু লম্বা লম্বা ক্রোমোজোম ছিল। কিন্তু এই যে ধাপ দেখছো প্রোমেটাফেজ বা মেটাফেজ পর্যায়ে, এখানে কিন্তু ক্রোমোজোমের আকৃতিগুলো একটু খাটো এবং মোটা আছে। তো এটাই বলেছে যে ক্রোমোজোমের আকৃতি কি হবে, খাটো এবং মোটা দেখাবে। তো এরপর দেখো চিত্রটা কিন্তু সুন্দরভাবে দেখিয়ে দিবে, চিত্র আর দেখানোর কোনো কিছু নাই, কারণ এখানেই তো আমি আঁকিয়ে দিতে পারছি না তোমাদেরকে। ইউটিউবে তুমি অনেক টিউটোরিয়াল পাবে এরকম চিত্র আঁকানোর, ওখান থেকে তুমি দেখে দেখে নিজে নিজে প্র্যাকটিস করবে। আসলে চিত্র আঁকানো কেউ কাউকে শিখিয়ে দিতে পারে না, এটা নিজে নিজে প্র্যাকটিসের একটা বিষয়। তুমি নিজে নিজে যত ভালো প্র্যাকটিস করবে তত ভালো কিন্তু তুমি চিত্রগুলো অঙ্কন করতে পারবে। এবং এই যে আমি মার্ক করে দিয়েছি এই দুইটা চিত্র কিন্তু খুবই বেশি গুরুত্বপূর্ণ, কারণ এখানে আমি বলার কারণ আছে, কারণ মেটাফেজ থেকে কিন্তু বেশি ভাগ প্রশ্ন এসে থাকে পরীক্ষায় মেটাফেজ থেকে। হ্যাঁ, এটা খুবই গুরুত্বপূর্ণ, তাই এটা ভালো করে পড়বে। এরপরে যেটা আছে অ্যানাফেজ, ওটাও গুরুত্বপূর্ণ। অ্যানাফেজ কি, এই ধাপে প্রতিটি ক্রোমোজোমগুলো সেন্ট্রোমিয়ার দুভাগে বিভক্ত হয়ে যায়। হ্যাঁ, প্রত্যেকটি ক্রোমোজোমের কি হয়, সেন্ট্রোমিয়ার দুই ভাগে বিভক্ত হয়ে যায়। প্রত্যেকটা ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার দুই ভাগে বিভক্ত হয়ে যায়। পরে ক্রোমাটিডে কি হয়, একটি করে সেন্ট্রোমিয়ার থাকে। 2 নম্বর দেখো, 2 নম্বর হচ্ছে ক্রোমাটিডগুলো পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। এই অবস্থায় প্রতিটি ক্রোমাটিডকে অপত্য ক্রোমোজোম বলে।
3 নম্বর দেখো, এরপর ক্রোমোজোমগুলোর সাথে যুক্ত আকর্ষণ তন্তুগুলোর সংকোচনের ফলে অপত্য ক্রোমোজোমের অর্ধেক হয়ে যায়। এরপর দেখো, উত্তর মেরুর দিকে এবং অর্ধেক দক্ষিণ মেরুর দিকে অগ্রসর হয়ে থাকে। এই যে যেমন এটা উপরের দিকে যাচ্ছে না, এটাকে উত্তর মেরু বলা হয়, নিচের দিকে যেটা যাচ্ছে এটাকে বলা হয় দক্ষিণ মেরু। মানে দুই মেরুর দিকে এই যে অগ্রসর হচ্ছে না, এই যে অগ্রসর হয়ে থাকে, এটা কোন পর্যায়ে? এটা হচ্ছে অবশ্যই অ্যানাফেজ ধাপে বা অ্যানাফেজ পর্যায়ে। তো এই যে অগ্রসর হচ্ছে, এই সময় সেন্ট্রোমিয়ার গুলোর অবস্থান অনুযায়ী ক্রোমোজোমগুলোকে দেখতে ইংরেজি বর্ণমালার VLJ অথবা I আকৃতির হয়। এখন ভি আকৃতির হয় কখন? যখন মেটাসেন্ট্রিক। এল আকৃতির হয় হচ্ছে সাবমেটাসেন্ট্রিক, জি আকৃতির হয় অ্যাক্রোসেন্ট্রিক এবং আই আকৃতির হয় হচ্ছে টেলোসেন্ট্রিক হলে। তো এগুলো অবশ্যই বিস্তর পড়াশোনা, উঁচু ক্লাসে গেলে শিখবে, এখন এত দরকার নেই। আপাতত তোমার যেটুকু লাগবে সেগুলোই তোমরা মুখস্থ করবে, মুখস্থ ছাড়া এখন আর এখানে আপাতত তোমার কিছু নাই। তো উদ্ভিদ কোষে এই চিত্রগুলো কি, এগুলো ভালো করে তোমাদেরকে অঙ্কন করতে হবে, কারণ এখান থেকে প্রশ্ন অবশ্যই দিবে, এটা আমি বলে রাখছি। অবশ্যই এখান থেকে প্রশ্ন আসে এবং বিগত সালেও এসেছে। টেলোফেজ ধাপটা দেখো একদম ক্যারিওকাইনেসিস বা নিউক্লিয়াসের বিভাজনের একদম সর্বশেষ যে ধাপ, ওটাকে বলা হয় টেলোফেজ। এই ধাপে কি হয়? অপত্য ক্রোমোজোমগুলো কি হয়? এই ধাপে অপত্য ক্রোমোজোমগুলো একদম বিপরীত মেরুতে এসে পৌঁছে। যেমন এই যে দেখো, এই যে একটা মেরু, এই যে একটা মেরু, তো একদম বিপরীত মেরুতে এসে কিন্তু পৌঁছাইছে। তো এটাই বলছে যে বিপরীত মেরুতে এসে পৌঁছায়। তো তারপর দেখো, এরপর উভয় মেরুর ক্রোমোজোমগুলোকে ঘিরে কি হয়? নিউক্লিয়ার পর্দা এবং হচ্ছে নিউক্লিয়াসে পুনরাবৃত্ত ঘটে। ওই যে নিউক্লিয়াস এবং নিউক্লিয়ার পর্দা বিলুপ্ত হয়ে গেছিল, এটা আবার এই টেলোফেজ ধাপে এসে কি হয়? পুনরাবির্ভাব ঘটে। 3 নম্বর দেখো, এই অবস্থায় ক্রোমোজোমগুলোকে সরু ও লম্বা আকার ধারণ করে পরস্পরের সাথে জট পাকিয়ে নিউক্লিয়ার রেটিকুলাম গঠন করে। এভাবে কোষের দুই মেরুতে দুটি অপত্য নিউক্লিয়াস গঠিত হয় এবং ক্যারিওকাইনেসিসে কি হয়? সর্বশেষে সমাপ্তি ঘটে। তার মানে এটা কিন্তু পরীক্ষা আসতে পারে। তো টেলোফেজ ধাপের মাধ্যমেই কিন্তু ক্যারিওকাইনেসিসের সমাপ্তি ঘটেছে। চিত্রগুলো ভালো করে দেখে নিবে অবশ্যই, এটা আবার বলছি। এবার দেখো সাইটোকাইনেসিস। সাইটোকাইনেসিসটা কি? এটা তোমরা অনেকেই পারবে, বলো সাইটোকাইনেসিস কি? এটা হচ্ছে তোমাদের যে সাইটোপ্লাজমের যে বিভাজনটা আছে ওইটাই হলো সাইটোকাইনেসিস, হ্যাঁ। আর নিউক্লিয়াসের বিভাজন হচ্ছে ক্যারিওকাইনেসিস, একটু আগেই বললাম। তো এটা হচ্ছে নিউক্লিয়াসের বিভাজন শেষ হওয়ার সাথে সাথে সাইটোকাইনেসিস শুরু হয়। প্রকৃতপক্ষে টেলোফেজ দশাতেই সাইটোকাইনেসিস শুরু হয়। ওই যে একটু আগে আলোচনা করলাম যে টেলোফেজ দশা, ওইটাতে কিন্তু সাইটোকাইনেসিস যেটা আছে শুরু হয়। টেলোফেজ ধাপের শেষে বিষুবীয় তলে এন্ডোপ্লাজমিক জালিকার যে ক্ষুদ্র ক্ষুদ্র অঙ্গাণু জমা হয়, পরে এরা মিলিত হয়ে কোষপ্লেট গঠন করে। কোষপ্লেট পরিবর্তিত এবং পরিবর্তিত হয়ে কোষপ্রাচীর গঠন করে এবং একটি মাতৃকোষ থেকে দুটি অপত্য কোষের সৃষ্টি হয়। এটাই হলো সাইটোপ্লাজম। এখানে কিন্তু কোনো ব্যাখ্যা দিতে হবে না, এটা তোমার শুধুমাত্র নিজে নিজে পড়লে এটা পারবে যে যখন ক্যারিওকাইনেসিসের যখন সমাপ্তি ঘটলো তখন কি হয়? মাঝ বরাবর এক ধরনের কোষ প্লেট তৈরি হয় এবং কোষ প্লেট ধীরে ধীরে সংকুচিত হয়ে একটা কোষ থেকে দুইটা নিউক্লিয়াসে পরিণত হয়। একটা এইভাবে দুইটা প্রাণী কোষের ক্ষেত্রে যে মাঝ বরাবর খাস তৈরি হয়, আর উদ্ভিদ কোষের ক্ষেত্রে কোষ প্লেট তৈরি হয়। এভাবে কিন্তু একটা কোষ থেকে দুইটা অপত্য কোষে পরিণত হয়ে যায়, হ্যাঁ। একটা কোষ থেকে কি হয়? দুইটা অপত্য কোষে পরিণত হয়ে যায়, এটা। এরপর দেখো মিওসিস। মিওসিস পর্যায়ে এখান থেকে তোমাদের ঘ নম্বরে অবশ্যই একটা প্রশ্ন থাকবে, হ্যাঁ। ঘ নম্বর একদম হচ্ছে যে ডি, ঘ নম্বরে এটা তোমাদের একটা প্রশ্ন থাকবে সৃজনশীল প্রশ্নে। তো দেখো মিওসিস কেন এত বেশি গুরুত্বপূর্ণ? কারণ মিওসিস কোষ বিভাজনের মাধ্যমে যত উন্নত শ্রেণী আমাদের স্তন্যপায়ী শ্রেণী আমাদের হচ্ছে যে কি হচ্ছে দেহের যে আমাদের যে সৃষ্টি হয় এই মিওসিস কোষ বিভাজনের মাধ্যমে। তো দেখো এই অধ্যায় শুরুতে জেনেছি মিওসিস কোষ বিভাজন কাকে বলে। এটা তো একটু ব্যাখ্যা পড়লাম না প্রথমে, যে মিওসিস কোষ বিভাজন কাকে বলে। এখন দেখো প্রশ্ন হচ্ছে মিওসিস কোষ বিভাজন আসলে কেন হয়। তো মাইটোসিস কোষ বিভাজনের অপত্য ক্রোমোজোমগুলো ক্রোমোজোম সংখ্যক মাতৃকোষের সমান হয়ে থাকে, হ্যাঁ। মাইটোসিস কোষ বিভাজনে কি অপত্য ক্রোমোজোমগুলো ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের সমান হয়ে থাকে। বৃদ্ধি ও অযৌন জননের জন্য মাইটোসিসের কোষ বিভাজন অপরিহার্য। যৌন জননে পুং ও স্ত্রী জননে কোষের মিলনের প্রয়োজন পড়ে। যদি জনন কোষের ক্রোমোজোম সংখ্যা দেহকোষের সমান থাকে যায়, তাহলে জাইগোট কোষে জীবটি ক্রোমোজোমের দেহকোষের সংখ্যা দ্বিগুণ হয়ে যাবে। অর্থাৎ এটা কি বুঝিয়েছে মূলত, এটা আমরা একটু পরে সামনে চিত্র আছে, এই চিত্রের মাধ্যমে বুঝবো। দেখো এখানে দুইটা চিত্র আছে সুন্দরভাবে। প্রথমত আমাদের যে জনন মাতৃকোষটা থাকে না, ওইটা হচ্ছে 2n সংখ্যক। জনন মাতৃকোষটা 2n সংখ্যক, এটা ভালোভাবে খেয়াল করো। জনন মাতৃকোষটা থাকে হচ্ছে 2n সংখ্যক। এখন জনন মাতৃকোষ থেকে যখন অপত্য কোষে পরিণত হয় ডিম্বাণু এবং শুক্রাণু, এইখানে কিন্তু অর্ধেক অর্ধেক হতে হয়। যদি এটা অর্ধেক না হয়, ধরো যে এখানে n সংখ্যক না হয়, এখানে যদি 2n সংখ্যক হয়, তাহলে কি ঘটতো? যে এই যে জাইগোট যখন তৈরি হবে তখন দুইটা 2n মিলে এটা কিন্তু তোমার 4n হয়ে যেত। তার মানে এখানে কিন্তু সংখ্যাটা দ্বিগুণ হয়ে যেত। এই কারণে যাতে এই মানে তাহলে হচ্ছে কি হতো যে যে সন্তানাদি জন্মগ্রহণ করতো তারা কিন্তু পিতামাতার বৈশিষ্ট্য পেত না, বা ভবিষ্যতে যারা জন্মগ্রহণ করতো তাদের কিন্তু তাদের পূর্বের পিতামাতার কিন্তু বৈশিষ্ট্য তারা পেত না। তো এই জন্যই কিন্তু আমাদের হচ্ছে মিওসিস কোষ দরকার। মিওসিস কোষ বিভাজন কি হয়? মিওসিস কোষ বিভাজনে যে অপত্য কোষের যে ক্রোমোজোম সংখ্যাটা থাকে, অর্থাৎ মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা হতে অপত্য কোষের যে ক্রোমোজোম সংখ্যাটা সৃষ্টি হয়, এটা কিন্তু n সংখ্যক অর্থাৎ হ্যাপ্লাইড হয়। এটা হ্যাপ্লাইড কিন্তু হচ্ছে যে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। মিওসিসের কারণে কিন্তু এটা n সংখ্যক থেকে কিন্তু এখানে 2n সংখ্যক হয়ে গেছে। তো এই কারণে এটা খুবই গুরুত্বপূর্ণ। তো এই উদাহরণটা দিয়ে কিন্তু আমাদের ঘ নম্বর যে প্রশ্নটা আছে ব্যাখ্যা, ওইটা কিন্তু এই চিত্রটা দিয়ে কিন্তু তোমাদেরকে উল্লেখ করতে হবে। এই যে এই চিত্রটা ভালো করে দেখে নেবে। এবার দেখো মিওসিসের কিছু বৈশিষ্ট্য আছে, সেগুলো কি? এগুলো কিন্তু এক ধরনের অনন্য বৈশিষ্ট্য, সেটা শুধুমাত্র মিওসিসেই থাকে। প্রথমত ডিপ্লয়েড জীবের জনন মাতৃকোষ, হ্যাপ্লয়েড জীবের জাইগোটে মিওসিস ঘটে। 2 নম্বর হচ্ছে এই ধরনের কোষ বিভাজনে একটি কোষ থেকে 4টি কোষের সৃষ্টি হয়। 3 নম্বর হলো ক্রোমোজোম একবার বিভাজিত হয় এবং নিউক্লিয়াস দুবার বিভাজিত হয়, এর আগেও দেখছি। এবং 4 নম্বর দেখো সৃষ্টি কোষের নিউক্লিয়াসে ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের নিউক্লিয়াসের ক্রোমোজোমের সংখ্যা কি হয়? অর্ধেক হয়ে যায়। তো এটাও দেখতে হবে।
এবার দেখো মিওসিস আসলে কোথায় ঘটে। হ্যাঁ, মিওসিস কোথায় কোথায় ঘটে, এটা হচ্ছে কোষ বিভাজনে প্রধানত ডিপ্লয়েড জীবের জনন কোষ বা গ্যামেট সৃষ্টির সময় জনন মাতৃকোষে ঘটে। এক্ষেত্রে যদি মাইটোসিস ঘটতো তাহলে কিন্তু অপত্যকোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা দ্বিগুণ হয়ে যেত। এর ফলে কিন্তু মানে বৈশিষ্ট্যটা মানে প্রাণী জগতের যে বৈচিত্র্য মানে বিচিত্র এটা কিন্তু মানে পরিবর্তিত হয়ে যেত। মানে সন্তানেরা কি হতো, পিতামাতা বৈশিষ্ট্য পেত না। এটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। এরপর দেখো মিওসিস কোষ বিভাজনে মানে তাহলে এই কারণেই ঘটে। তো মিওসিস কোষ বিভাজন হচ্ছে যে একটি জনন মাতৃকোষ পরপর দুই ভাবে বিভাজিত হয়। প্রথম বিভাজনকে মিওসিস 1 বলা হয় এবং দ্বিতীয় বিভাজনকে মিওসিস 2 বলা হয়। মিওসিসেরও কিছু কিছু বিভাজন আছে। এবার দেখো মিওসিস আসলে কিভাবে বিভাজিত হয়, এই যে এখানে দেখতে পাচ্ছ তোমরা চিত্র, এখানে কিন্তু বলা হয়েছে যে জনন মাতৃকোষে 2n থাকে, ওখান থেকে যখন তোমার অপত্য যে হচ্ছে যে কোষে ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যায়, মাতৃকোষে n সংখ্যক হয়, ওগুলো আবার জোড়া লাগিয়ে 4টি অপত্য কোষ তৈরি করে আলাদা আলাদা, প্রত্যেকে কি হয় n সংখ্যক। কিন্তু যখন এগুলো মিলে এক একটা n যখন জাইগোটে অংশগ্রহণ করে তখন 2টা n মিলে কিন্তু 2n হয়, যেটা জনন মাতৃকোষের সমান। তো এইভাবে হচ্ছে যে মিওসিস কোষ বিভাজনের মাধ্যমে কিন্তু জীবের বংশগতির যে ধারাবাহিকতা এটা কিন্তু একদম ধারাবাহিকভাবে থাকে। তো এটা খুবই গুরুত্বপূর্ণ মিওসিস কোষ বিভাজন। তো এরপর হচ্ছে পার্ট 7 এবং 9 সর্বশেষ পার্ট, বংশগতি নির্ধারণে ক্রোমোজোমের ডিএনএ এবং আরএনএ ভূমিকা। ডিএনএ এবং আরএনএ কি, মা বাবার কিছু কিছু বৈশিষ্ট্য সন্তানই পেয়ে থাকে। মাতা পিতার বৈশিষ্ট্য যে প্রক্রিয়ায় সন্তানদের সঞ্চালিত হয় তাকেই বলা হয় বংশগতি। তো বংশগতি কাকে বলে এটা কিন্তু পরীক্ষা আসে, এটা দেখে নেবে। এবার দেখো পিতামাতার যেসব বৈশিষ্ট্য সন্তান পায় সেগুলোকে বলা হয় বংশগতি বৈশিষ্ট্য। এটা মূলত প্রমাণ করা হচ্ছে গ্রিগর জোহান মেন্ডেল, এই জন্য এনাকে বলা হচ্ছে বংশগতি বিদ্যার জনক। এটা দেখে নেবে, না জন্মমৃত্যু দেখে নেবে 1822 আর 1884, এটা দেখে নেবে জন্মমৃত্যু। এখান থেকে প্রশ্ন আসে এবং এটা ভালো করে পড়ে নেবে যে ডিএনএ আরএনএ ভূমিকা কি। ডিএনএ হচ্ছে মূলত তোমার ডিঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড এবং আরএনএ হলো রাইবোনিউক্লিক অ্যাসিড, এই দুইটার কিন্তু আলাদা আলাদা পার্থক্য আছে। হ্যাঁ, তো এইগুলো ভালো করে দেখে নেবে। তো এগুলো কিন্তু ডিএনএ কিন্তু আলাদা কোনো বিষয় নয়। ওই যে ক্রোমোজোম একটু আগে বললাম যে ক্রোমোজোমটা হচ্ছে অপত্য কোষে যে নতুন জীবদেহ গঠনে ভূমিকা পালন করছে, ওই ক্রোমোজোমের মধ্যে কিন্তু ডিএনএ আরএনএ থাকে। তার মানে ক্রোমোজোম আর ডিএনএ আরএনএ কিছুটা এক, মানে এক, ওটাই হচ্ছে এক ধরনের উপাদান হচ্ছে ডিএনএ আরএনএ, ক্রোমোজোমের একটা উপাদান এটা। তো এইভাবে বুঝলে এটাকে আলাদাভাবে বোঝার কোনো কিছু থাকে না। তো এইভাবে অধ্যায়টা শেষ হয়ে গেল। দেখো মানুষের প্রতিটি কোষে দেহকোষে কি পরিমাণ ক্রোমোজোম থাকে, এখান থেকে কিন্তু প্রশ্ন পরীক্ষা আসে। 46টি ক্রোমোজোম থাকে। 46টি মানে হলো কত, 23 জোড়া। যদি জোড়াই বলে তাহলে 23 জোড়া, আর যদি কতটি বলে তাহলে 46টি ক্রোমোজোম থাকবে। এবার নতুন কিছু শব্দ শিখলাম, নতুন শব্দ একদম অধ্যায়ের লাস্ট পর্যায়ে চলে এসেছি। নতুন কিছু শব্দ কী কী আমরা শিখলাম সেগুলো একটু ভালো করে দেখে নাও। নতুন শব্দগুলোর মধ্যে আছে হচ্ছে অ্যামাইটোসিস, তারপর হচ্ছে মাইটোসিস, এরপর আছে হচ্ছে মিওসিস, তারপর আছে স্পিন্ডল তন্তু, সাইটোকাইনোসিস, ডিএনএ আরএনএ, অপত্যকোষ, জাইগোট ইত্যাদি। ভালো করে দেখে নেবে। এবার হচ্ছে এই অধ্যায় শেষে আমরা যা শিখলাম, জীবের বৃদ্ধি কোষ বিভাজনের মাধ্যমে ঘটে এটা শিখলাম। এরপর হচ্ছে কোষ বিভাজন কয় প্রকার এবং এগুলো কোথায় ঘটে শিখলাম। জীব ক্রোমোজোম সংখ্যা কীভাবে ধ্রুবক থাকে এটা শিখলাম। এটা অবশ্যই মিওসিস কোষ বিভাজনের মাধ্যমে ধ্রুবক থাকে, এটা দেখবে। এরপর দেখো যে হ্যাপ্লয়েড ও ডিপ্লয়েড বলতে কি বোঝায়, বংশগতিবিদ্যার ধারক জিন এবং বংশানুক্রমিক এগুলো বাহক হচ্ছে ক্রোমোজোম, এবং সর্বশেষ হচ্ছে কি গ্রেগর জোহান মেন্ডেল হলো বংশগতিবিদ্যার জনক। তো এইভাবে আজকের এই যে ক্লাসটা ছিল এটা সম্পূর্ণ শেষ হয়ে গেল। এরপরে আছে তোমাদের অনুশীলনী প্রশ্নগুলো তোমরা নিজেরাই করে নেবে। দেখো এখানে কিন্তু কিছু কিছু প্রশ্ন আমি এখানে মধ্যে করাইছি, ওখান থেকে হুবহু চলে এসেছে। প্রথমে দেখো মাইটোসিস কোষ বিভাজনে কোন ধাপে ক্রোমোজোমগুলো সর্বাধিক সংখ্যক খাটো এবং মোটা হয়, এটা অবশ্যই মেটাফেজ ধাপে। হ্যাঁ, মেটাফেজ ধাপে হচ্ছে এটা সর্বাধিক মোটা এবং খাটো হয়। এবার দেখো 2 নম্বর প্রশ্নটা, মানুষের চোখের রং নিয়ন্ত্রণ করে কে। মানুষের চোখের রং অবশ্যই নিয়ন্ত্রণ করে ডিএনএ কিন্তু মানুষের চোখের রং নিয়ন্ত্রণ করে। তো এটা তোমরা এই যে ডিএনএর যে অংশটা যেটা আমি ছাড়া দিলাম, এটা তোমরা ভালো করে যদি পড়ো তাহলে এখান থেকে তোমরা কিন্তু বুঝতে পারবে যে আসলে চোখের রং কারা নিয়ন্ত্রণ করে বা কোন বিষয়টা আসলে নিয়ন্ত্রণ করে। তো এইটা যে মানুষের চোখের রং, চুলের রং, হ্যাঁ এই যে মানুষের চোখের রং, চুলের রং, প্রকৃতির চামড়ার রং ইত্যাদি সব কিছু কী দ্বারা নিয়ন্ত্রিত হয়, জিন দ্বারা নিয়ন্ত্রিত হয়। এখন জিন বলতে মূলত ডিএনএকে বোঝায়। যদি এখানে জিন দেওয়া না থাকে তাহলে অ্যান্সারটা কী দেবে, ডিএনএ দিয়ে দেবে। এরপর আরও এই যে কিছু কিছু বৈশিষ্ট্য আছে এগুলো ভালো করে পড়ে নেবে। এবার দেখো কোন ধরনের কোষ বিভাজনে জনন কোষ উৎপন্ন হয়, এটা মিওসিস কোষ বিভাজনে হয়। আর আরেকটা প্রশ্ন দেখো এই 2 নম্বরের ক নম্বর জ্ঞানমূলক, এটা হচ্ছে মানুষের প্রতিটি দেহকোষ কয়টি ক্রোমোজোম রয়েছে। প্রত্যেকটি দেহকোষে এই যে একটাকে বললাম না 23 জোড়া বা 46টি ক্রোমোজোম আছে। এটা হচ্ছে মানুষের প্রত্যেকটা দেহকোষ, মানে প্রত্যেকটা আলাদা আলাদা স্বতন্ত্র মানুষের কতটি ক্রোমোজোম আছে বলে দিচ্ছে কতটি। যদি বলে কতটি তাহলে বলবো 46টি, আর যদি বলে কত জোড়া তাহলে বলবো হচ্ছে 23 জোড়া। এভাবে কিন্তু উল্লেখ করা যায়। তো এটা ছিল তোমাদের দ্বিতীয় অধ্যায় 8ম শ্রেণীর। আশা করি মোটামুটি ভালোভাবে ক্লাসটা শেষ করতে পেরেছি। যদিও অধ্যায়টা সহজ ছিল কিন্তু একটু গুরুত্ব দিয়ে সময় নিয়ে ক্লাস নেওয়ার চেষ্টা করেছে। তো এর পরবর্তীতে আমি তৃতীয় অধ্যায় নিয়ে ক্লাস নিয়ে আসার চেষ্টা করবো। তো আজকে ক্লাসটি এই পর্যন্তই মূলত ছিল। আশা করি সবাই বুঝতে পেরেছ। তো দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে, পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকো। ধন্যবাদ সবাই।